হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম টু প্রেয়ার স্টেপ টু ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 5 ম্যাথের হচ্ছে এখানে যে অঙ্কগুলো আমরা ডিসকাশন করব, খুব ভালো ভালো অঙ্ক। এই অঙ্কগুলো তোমাদের এক্সামের জন্য হচ্ছে খুব বেশি হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট হবে। তো ভিডিওটা তোমরা ভালো করে দেখো আর প্রপারলি হচ্ছে প্র্যাকটিস করো। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, দুটি বর্গক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফলের পার্থক্য 32 বর্গ সেন্টিমিটার, তাদের হচ্ছে বাহুর পার্থক্য 2 সেন্টিমিটার হলে বড় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত? তো ফার্স্ট অফ অল অঙ্কটা আমরা এভাবে করতে পারি। আমরা হচ্ছে সবথেকে ছোটো যে বর্গক্ষেত্রটা সেটা বাহু দৈর্ঘ্যটা ধরে নিলাম এক্স। তাহলে বড় বর্গক্ষেত্রটার বাহু দৈর্ঘ্য কত হবে? অবশ্যই হবে x+2। কী কারণে? কারণ বলেছে তাদের হচ্ছে বাহুর যে পার্থক্যটা সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে বড় বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল কত হবে? x+2 তার স্কোয়ার, আর ছোটো বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল কত হবে? x²। এদের মধ্যে যেটা পার্থক্য সেটাই তোমার বলেছে 32। এবার যদি আমরা a+b হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি, তাহলে এটা আমরা লিখতে পারবো x² + 4x প্লাস হচ্ছে 4 মাইনাস x² ইকুয়াল টু, এখান থেকে আমরা লিখতে পারি 32। এই প্লাস x² মাইনাস x² কেটে যায়, যেখান থেকে আমরা লিখতে পারবো 4x ইকুয়াল টু 28, কারণ এই 4 ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, যেখান থেকে আমরা x এর ভ্যালু বলতে পারি 7। তাহলে যেটা আমাদের বলেছে যে বড় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, তাহলে বড় বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য কত হবে? অবশ্যই x+2, যেটা হবে 7+2, তাহলে ইকুয়াল টু কত হবে? সেটা হবে 9। তাহলে বড় বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য হবে 9। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হবে অপশন বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 2 নম্বর কোশ্চেনটা বলেছে, একটি নৌকা স্থির জলে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দূরত্ব অতিক্রম করে, কিন্তু হচ্ছে স্রোতের প্রতি গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 3 গুণ সময় নেয়, তবে স্রোতের গতিবেগ কত? একটা নৌকা হচ্ছে স্থির জলে ঘন্টায় হচ্ছে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ আমি বলতে পারি 1 ঘন্টায় নৌকাটা 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে যেটা আমার দূরত্ব সেটা হচ্ছে এখানে 6 কিলোমিটার। ঠিক একই দূরত্ব অতিক্রম করতে প্রতিকূলে সময় লাগছে হচ্ছে 3 গুণ, অর্থাৎ অনুকূলে যেখানে সময় লাগে 1 ঘন্টা, প্রতিকূলে সেখানে সময় লাগে আমার 3 ঘন্টা। আর প্রতিকূলে গতিবেগটা আমরা কত বলতে পারি? নৌকার গতিবেগটা দেখো, এখানে কিন্তু স্থির জলে ছিল ঘন্টায় 6 কিলোমিটার, অর্থাৎ নৌকার গতিবেগটাই হচ্ছে 6 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি প্রতিকূলে যেটা গতিবেগ হবে সেটা 6, নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, যেটা আমরা x ধরে নিলাম। তাহলে এই স্রোতের গতিবেগটা যদি x হয়, তাহলে নৌকার গতিবেগ যদি 6 হয়, তাহলে প্রতিকূলে গতিবেগ হচ্ছে 6 - x ইন্টু হচ্ছে 3, যেটা হচ্ছে সময়, সেটা হচ্ছে দূরত্ব। সেই দূরত্বটা কত বলেছে? স্থির জলে নৌকা 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে সেটাই দূরত্ব, তাহলে দূরত্বটাই হচ্ছে আমার 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 6 ইকুয়াল টু 3 6 18 মাইনাস হচ্ছে 3x, যেটা আমরা লিখতে পারি -12 ইকুয়াল টু -3x, যেখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 4, অর্থাৎ যেটা স্রোতের গতিবেগ সেটা হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হবে অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনটা বলেছে, দুটি ট্রেন একই গতিবেগে বিপরীত অভিমুখে পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয়, তবে প্রতিটি ট্রেনের হচ্ছে গতিবেগ কত? প্রথমে দূরত্বটা চিন্তা করো। দুটো ট্রেনের দৈর্ঘ্য যদি 120 মিটার করে হয়, তাহলে আমার দূরত্বটা কত হবে? 120 প্লাস 120, যেটা আমরা বলতে পারি দূরত্ব সেটা হচ্ছে 240 মিটার। 240 মিটার হচ্ছে আমার দূরত্ব। সময়টা কত? 12 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি সময়টা হচ্ছে 12 সেকেন্ড। তাহলে আমরা গতিবেগটা কত বলতে পারি? 240 ভাগ হচ্ছে 12, এটা হচ্ছে কি আছে? মিটার পার সেকেন্ডে। এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই, কত দিয়ে গুণ করব? 18/5 দিয়ে। 12 দিয়ে 240কে কাটলে আমরা পাচ্ছি 20, 5 দিয়ে 20কে কাটলে আমরা পাচ্ছি 4। তাহলে যেটা আমার গতিবেগ সেটা কত হচ্ছে? 72 কিলোমিটার পার আওয়ার। এবার এই যে গতিবেগটা যেটা আমরা পেলাম, এটা কিন্তু দুটো ট্রেনের গতিবেগের যোগফল, কারণ ট্রেন দুটো বিপরীত অভিমুখী ছিল, তাই ট্রেন দুটো বিপরীত অভিমুখী থাকলে তাহলে গতিবেগটা কি হয়? যোগফল। যোগ করি আমরা, তাহলে যেটা আমাদের যে গতিবেগটা বেরোলো এটা কিন্তু আপেক্ষিক গতিবেগ, অর্থাৎ দুটো ট্রেনের গতিবেগের যোগফলটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলেছে দেখো, প্রতিটা ট্রেন কিন্তু একই গতিবেগ, তাহলে এক একটা ট্রেনের গতিবেগ আমরা কত বলতে পারি? 72 ভাগ হচ্ছে 2, যেটা হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এক একটি প্রতিটা ট্রেনের গতিবেগ সেটা হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অপশান সি হবে আমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটা দেখব। 4 নম্বর কোশ্চেনটা বলেছে, পি কিউ এর আয়ের অনুপাত 3:4 এবং তাদের ব্যয়ের অনুপাত 2:3। যদি উভয়ের সঞ্চয় 6000 টাকা হয়, তবে হচ্ছে পি এর আয় কত? দেখো, এখানে আয়ের অনুপাত 3:4 আর ব্যয়ের অনুপাত 2:3।
3 আর 2 ডিফারেন্স কত 1 ইউনিট, 4 আর 3 ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। তাহলে আমরা বলতে পারি আয়ের থেকে যদি আমরা হচ্ছে ব্যয় মাইনাস করে দিই আমরা কী পাবো সঞ্চয়। তাহলে আমরা বলতে পারি যেটা 1 ইউনিট সেটা হচ্ছে সঞ্চয়, সেই সঞ্চয়টা কত বলা 6000 টাকা। তাহলে 6000 টাকা যদি সঞ্চয় হয় তাহলে আমাকে বের করতে হচ্ছে পি এর আয় কত 3 ইউনিট। তাহলে আমরা 3 ইউনিট সমান কত বলতে পারি 18000 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হবে অপশন সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 5 নম্বর কোশ্চেনটা বলেছে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা মুদ্রা আছে এবং তাদের সংখ্যার অনুপাত 2:3:5। ব্যাগে মোট 90 টাকা থাকলে 25 পয়সা মুদ্রার সংখ্যা কত? এখানে ফার্স্ট অফ অল দেখো 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা মুদ্রা আছে এবং তাদের সংখ্যার অনুপাত দেওয়া 2:3:5। আমি বলতে পারি 50 পয়সার সংখ্যা হচ্ছে 2x, 25 পয়সার সংখ্যা হচ্ছে 3x এবং 10 পয়সার সংখ্যা হচ্ছে 5x। 50 পয়সার যেটা মূল্য সেটা আমরা বলতে পারি হাফ টাকা, যেটা 25 পয়সার মূল্য সেটা হচ্ছে 3/4 টাকা, আর যেটা 10 পয়সার মূল্য সেটা হচ্ছে 1/10 টাকা। তাহলে মূল্যর সাথে যদি আমরা সংখ্যা গুণ করি আমরা পাই টাকা, সমান সমান এখান থেকে আমরা লিখতে পারি 90 টাকা। এই টু আমরা কাটতে পারি, 5 দিয়ে 10কে কাটলে আমরা পাবো 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x প্লাস 3x/4 প্লাস x/2 ইকুয়াল টু 90। তাহলে এখান থেকে আমরা পাবো 9x/4 ইকুয়াল টু 90। 9 দিয়ে 90 কাটলে হচ্ছে 10, যেখান থেকে আমরা x ইকুয়াল টু বলতে পারি 40। আমাদের বের করতে বলেছে 25 পয়সা মুদ্রার সংখ্যা কত। তাহলে 25 পয়সা মুদ্রার সংখ্যা কত 3x। তাহলে আমরা বলতে পারি 3 × 40, অর্থাৎ 25 পয়সা মুদ্রার সংখ্যা হচ্ছে 120টা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হবে অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 6 নম্বর কোশ্চেনটা বলেছে চালের মূল্য 20% হ্রাস পেলে এক ব্যক্তি হচ্ছে 385 টাকায় 3.5 কেজি চাল বেশি ক্রয় করতে পারেন, তবে চালের প্রকৃত মূল্য কত? এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যেটা করতে হবে এটা হচ্ছে স্পেসিক্যালি হচ্ছে প্রফিট লসের অঙ্ক। যাদের হচ্ছে প্রফিট লসের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কিন্তু আমাদের হচ্ছে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা প্রফিট লসের অঙ্কগুলো দেখে নিতে পারো। এই অঙ্কগুলো আমরা যেভাবে করেছিলাম এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সবথেকে বেস্ট অ্যাপ্রোচ হবে যেটা আমার টাকা বলা সেটা হচ্ছে 385। সেটার আমরা প্রথমে 20% বের করব। 385 20% কত সেটা আমরা প্রত্যেকেই বের করতে পারবো, সেটা হচ্ছে 77 টাকা। 385 টাকার 20% হচ্ছে 77 টাকা। এই 77 টাকা হচ্ছে 3.5 কেজি চালের দাম। তাহলে 3.5 কেজি চালের দাম আমরা বলতে পারি 77 টাকা। তাহলে 1 কেজি চালের দাম আমরা কত বলতে পারি সেটা হচ্ছে 77/35। তাহলে যেখান থেকে আমরা পাচ্ছি দশমিকটা যদি উঠিয়ে দিই আমরা এখানে লিখতে পারবো 10, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 5 দিয়ে কাটলে এটা 7, 7 দিয়ে 77কে ডিভাইড করলে আমরা পাবো 11। তাহলে আমরা বলতে পারি 1 কেজি চালের মূল্য সেটা হচ্ছে 22 অর্থাৎ 22 টাকা। এই 1 কেজি চালের যেটা মূল্য 22 টাকা এলেও সেটা হচ্ছে বর্তমান মূল্য। এবার আমাকে বের করতে বলেছে প্রকৃত মূল্য অর্থাৎ চালের প্রকৃত মূল্য। এবার ধরো আমাদের যে চালের মূল্যটা ছিল সেটা ছিল 100%, 20% হ্রাস পেয়েছে, তাহলে বর্তমান মূল্যটা কত? অবশ্যই 80%, আর যেটা আমরা পেয়েছি এটা হচ্ছে বর্তমান মূল্য। তাহলে আমরা বলতে পারি 80% মানেই হচ্ছে 22 টাকা। তাহলে 1% সমান কত বলতে পারি 22/80, আর 100% সমান কত? তাহলে আমাদের প্রকৃত মূল্যটা পেয়ে যাব, যেটা হচ্ছে 22/80 × 100। 20 দিয়ে কাটলে এটা 5, 20 দিয়ে কাটলে এটা 4, আর 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 11/2। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি ফ্রেশভাবে যদি লিখি, এখান থেকে যদি আমরা লিখি তাহলে আমরা পাচ্ছি 11 × 5 যেটা হচ্ছে 55/2। তাহলে 55/2 হচ্ছে 27 টাকা 50 পয়সা। তাহলে যেটা আমরা বলতে পারি এখন প্রকৃত যেটা আমাদের মূল্য সেটা হচ্ছে 27 টাকা 50 পয়সা। তাহলে অপশান ডি হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। যদি অঙ্কটাকেও একবারে বুঝতে না পারো তোমাদের আমি বলবো তোমরা ভিডিওটাকে 2-3 বার রিপিট করে দেখো। এই অঙ্কটা কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে, আর এই অ্যাপ্রোচটা কিন্তু খুব সহজ অ্যাপ্রোচ। আর যারা মেনলি এই প্রবলেম যারা প্রফিট লসের কনসেপ্ট যাদের একদমই কোনো ধারণা নেই, প্রফিট লস সম্পর্কে যাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার নেই, আমি তোমাদেরকে বলবো তোমরা আমাদের প্লেলিস্টটা ভিজিট করো, সেখানে প্রথমে প্রফিট লসের হচ্ছে চ্যাপ্টারগুলো কমপ্লিট করে এসো, তারপরে মেনলি অঙ্কগুলো প্র্যাকটিস করো, খুব সহজ লাগবে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। পরপর দুটি জোড় সংখ্যার বর্গের পার্থক্য 84 হলে তাদের যোগফল কত? একটা সংখ্যা আমি x ধরলাম, তাহলে তার পরের সংখ্যাটা অবশ্যই হবে x+2। কী করে? আমি যদি জোড় সংখ্যা বলি, প্রথম জোড় সংখ্যাটা যদি 2 হয় তার পরের জোড় সংখ্যাটা কত হবে 4, তাহলে কী করে এলো 2 + 2।
তাহলে এই জন্য আমরা প্রথমে যদি জোড় সংখ্যাটা এক্স বলি, তারপরে জোড় সংখ্যাটা হবে অবশ্যই এক্স প্লাস টু। এবার বলেছে তাদের বর্গের পার্থক্য, তাহলে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এদের যে বর্গের পার্থক্যটা সেটা আমার বলেছে হচ্ছে 84। তাহলে এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে যদি এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করি, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এখান থেকে এটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 84। এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে দাও, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4x ইকুয়াল টু 80, যেখান থেকে আমরা এক্স ইকুয়াল টু বলতে পারি 20। তাহলে আমাকে বের করতে বলেছে তাদের যোগফল কত। তাহলে আমরা এক্সের ভ্যালু যদি 20 বলি, এক্সের ভ্যালু পেলাম 20, তার পরের সংখ্যাটা কত, অবশ্যই এক্স প্লাস টু যেটা হচ্ছে 22। তাহলে এদের যোগফলটা কত হবে 42, যেটা তাহলে যোগফল তাহলে সেটা হবে 42। তাহলে অপশান সি হবে আমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 8 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 41007, যদি তাদের গোসাগু 37 হয় তবে বৃহত্তম সংখ্যাটা কত। এটা হচ্ছে লসাগু গসাগুর অঙ্ক। লসাগু গসাগু কনসেপ্ট যাদের ক্লিয়ার নেই তারা আমাদের প্লেলিস্টটা ভিজিট করো, সেখানে গিয়ে লসাগু গসাগুর কিন্তু পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ভিডিওগুলো দেখো, তোমরা প্রপারভাবে প্র্যাকটিস করো, তোমাদের পুরো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু প্র্যাকটিস পেপারে কিন্তু আমি মিসলেনিয়াসভাবে কোশ্চেন আমরা করছি, যারা যে চ্যাপ্টারে প্রবলেম আছে তোমরা আমাদের প্লেলিস্ট তৈরি করা আছে, প্লেলিস্ট ভিজিট করো, সেখানে তোমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কমপ্লিট ভিডিও পাবে। এখানে দেখো দুটো সংখ্যার গুণফল বলা হচ্ছে 4107 আর তাদের গসাগু হচ্ছে 37। আমি ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে 37x, একটা সংখ্যা আমরা ধরে নেব হচ্ছে 37x আর একটা সংখ্যা হচ্ছে 37y, কারণ দুটো সংখ্যার গসাগু বলা 37, তাহলে 37 দুটোর মধ্যে কমন এবং এক্স আর ওয়াই হচ্ছে তারা হচ্ছে পরস্পর মৌলিক, অর্থাৎ এদের মধ্যে কোনো কিছু কমন নেই। এবার যদি এদের বলেছে গুণফল, আমরা তাহলে লিখতে পারি 37x ইন্টু 37y ইকুয়াল টু আমরা বলেছি আমাদের বলেছে 4107। তাহলে এখান থেকে যদি আমরা এক্স ওয়াইয়ের ভ্যালু বের করি সেটা কত হবে 4107 ডিভাইডেড বাই হচ্ছে 37 ইন্টু 37। তাহলে 37 দিয়ে যদি আমরা 4107কে ডিভাইড করি কত পাবো, 37 দিয়ে 4107কে এখানে 1, তাহলে হচ্ছে 40, তারপর 1, তারপরে হচ্ছে 37 3 অর্থাৎ 1। তাহলে 37 দিয়ে 4107কে ডিভাইড করলে আমরা পাবো 111, আবার 37 দিয়ে 111কে ডিভাইড করলে আমরা পাবো 3। তাহলে এক্স ইন্টু ওয়াই যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3। তাহলে আমরা এরকমভাবে বলতে পারি এক্স ইন্টু ওয়াই সেটা আমরা বলতে পারি 3 ইন্টু 1। এটা আমার এক্স আর ওয়াইয়ের ভ্যালু হতে পারে। তাহলে এবার দেখো আমাকে বের করতে বলেছে বৃহত্তম সংখ্যা। তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা 3 নেই তাহলে আমরা এই সংখ্যাটা সবথেকে বৃহত্তম সংখ্যা পাবো, যেটা আমরা পাবো 37 ইন্টু 3, তাহলে সেটা কত হবে 111। তাহলে যেটা আমার বৃহত্তম সংখ্যা সেটা হবে 111। ওয়াইয়ের ভ্যালু যদি আমরা 1 এখানে বসাই, দেখো এই সংখ্যাটা কিন্তু 37 হবে, তাহলে 37 হতে পারে না, আমাকে বৃহত্তম সংখ্যাটা বের করতে বলেছে, তাহলে সেটা অবশ্যই হবে 111। ক্লিয়ার? তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হবে অপশান বি। নেক্সট কোশ্চেনটা দেখব। 9 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 1660, একটি সংখ্যার হচ্ছে 6 সমস্ত 1/2%, অপর সংখ্যার হচ্ছে 8 সমস্ত 1/2%-এর সমান হয়, তবে ছোট সংখ্যাটা কত। প্রথমে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য বলে দেওয়া হচ্ছে 1660, আর বলেছে একটা সংখ্যার 6 সমস্ত 1/2%, তাহলে আমরা বলতে পারি এক্সের 6 সমস্ত 1/2 মানে হচ্ছে 13/2 এত পার্সেন্ট সমান সমান ওয়াইয়ের 8 সমস্ত 1/2%, তাহলে আমরা বলতে পারি 17/2 এত পার্সেন্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইন্টু 13 ইকুয়াল টু ওয়াই ইন্টু 17। এখান থেকে পার্সেন্টেজ চলে যায় আর 2 2 কেটে দিলে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স ইস টু ওয়াই সেটা হচ্ছে 17:13, অর্থাৎ এখানে এক্স এর সহগ ছিল 13, ওয়াই এর সহগ ছিল 17। যখন আমরা এক্স ইস টু ওয়াই লিখলাম তখন ওয়াই এর সহগ এলো সামনে, এক্স এর সহগ এলো পিছনে, তাহলে এক্স আর ওয়াই এর আমরা অনুপাত পেলাম 17:13। এবার দেখো আমার বলেছে সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য 1660, তাহলে এদের মধ্যে ইউনিটের ডিফারেন্স কত, 4 ইউনিট, তাহলে আমরা বলতে পারি 4 ইউনিট সমান সমান 1660। তাহলে 1 ইউনিট সমান সমান কত বলতে পারি 415। আমাকে যেটা বের করতে বলেছে যে ছোট সংখ্যাটা কত 13, তাহলে 13 ইকুয়াল টু কত হবে 13 ইন্টু 415, যেটা মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো, সেটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো 5395 হবে আমাদের অ্যান্সার। তাহলে অপশান বি হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব।
10 নম্বর কোশ্চেনটা বলেছে বিবেক এবং সঞ্চিতার বর্তমান বয়সের অনুপাত 8:7। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 10:9। তবে সঞ্চিতার বর্তমান বয়স কত? বিবেক এবং সঞ্চিতার বর্তমান বয়সের অনুপাত 8:7। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 10:9। এবার দেখো 8 থেকে 10 হয়েছে, 7 থেকে 9 হয়েছে, তার ডিফারেন্স কত? 2 ইউনিট। তাহলে আমরা বলতে পারি 2 ইউনিটের যেটা ডিফারেন্স সেটা হচ্ছে 4 বছরের জন্য। তাহলে 1 ইউনিটের ডিফারেন্স কত হচ্ছে? 2 বছরের জন্য। আমাকে বের করতে বলেছে সঞ্চিতার বর্তমান বয়স। তাহলে সঞ্চিতার বয়স কত? 7 ইউনিট। তাহলে আমরা 7 ইউনিট সমান কত বলতে পারি? 14 বছর। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হবে অপশান বি। অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 5। এখানেও মিললে আমরা 10টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর যারা মেনলি এই অঙ্কগুলো বুঝতে পারছো না, আমি তাদেরকে বলবো তোমরা আমাদের প্লেলিস্টটা ভিজিট করে প্রথমে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে প্র্যাকটিস করো, তোমাদের খুব সহজ লাগবে। আর এখানে যারা মেনলি হচ্ছে কনসেপ্ট বুঝতে পারছো না, যারা প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করা আছে, তারপরে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে বুঝতে, তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করাও, আমি সেটা নেক্সট ভিডিওতে ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।